অত্যন্ত অল্প সময়ের নোটিশে এখানে এসেছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা লাইভ চলছিল, আমি সেটা শুনছিলাম বলে একটু দেরি হলো। কিন্তু বিগত 10 দিনে আপনারা যেভাবে আমাকে বারে বারে প্রশ্ন করেছেন, সব চ্যানেল, একটা বিশেষ বিষয়, এবং আমার তখন কিছু বলার ছিল না। সেই ইস্যুতে যে এখন কিছু বলার আছে তেমন কিন্তু নয়, নতুন ইস্যু এটা, যেটা আমি বলতে চলেছি। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা পরে করতে পারেন, কিন্তু আমি যেটা আপনাদেরকে বলতে চাই যে আপনাদের মধ্যে এখানে যারা রয়েছেন তাদের মধ্যে দুজন একজন ছাড়া হয়তো আমার ব্যক্তিগত ইতিহাসটা জানেন না, দু একজন জানতে পারেন, জানেন না। এবারে বিষয়টা হচ্ছে যে দেখুন, আমি স্বচ্ছতাতে বিশ্বাস করি, আমি গণতন্ত্রে বিশ্বাস করি, এবং প্রায় স্কুলের গণ্ডি পেরোনোর আগের থেকেই আমি কিন্তু রাজনৈতিক পরিসরে রয়েছি। আমার সামনে কিন্তু আমার পরিবারে দুজন এমন ব্যক্তিত্ব ছিলেন, একজন 9 বারের সাংসদ বা 7 বারের সাংসদ, আমার ঠিক নাম্বারটা মনে নেই, আমার মামা গুরুদাস দাশগুপ্ত। তিনি যে ফ্ল্যাটটাতে থাকতেন এবং মারা গেছেন, সেই ফ্ল্যাটটাতে আপনারা কেউ থাকবেন না, এখনও আছে ফ্ল্যাটটা, কেউ থাকবেন না সেই ফ্ল্যাটটার যা অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত অবস্থাতে। তিনি কিন্তু অতবারের সাংসদ, আমার মনে পড়ছে না ঠিক 6 না 7, বহুবারের সাংসদ। তিনি আমার আদর্শ ছিলেন। আমার আর একজন আদর্শ তারও আগে মারা গেছেন, আপনারা হয়তো সেটাও জানেন না, যে তিনি আমার জ্যাঠামশাই, আমার নিজের জ্যাঠামশাই, এবং তিনি মন্ত্রী ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, এবং ইন্দিরা গান্ধীর সময় জাতীয় কংগ্রেসের প্রদেশ সভাপতি ছিলেন অরুণ মৈত্র। তিনি যখন মারা গেছেন, তিনি ওই যখন মিনিস্ট্রি চলে গেল, যখন তিনি আর সভাপতি ছিলেন না, তিনি একটা ছোট স্টেশনারি দোকান চালাতেন লেক গার্ডেন্সে, তাই করে তার জীবিকা নির্বাহ হতো, ছোট স্টেশনারি দোকান। সুতরাং আমি তো সেই টাইপের পরিবারেরই। সেখান থেকে আমি নিজের চেষ্টায় ডাক্তার হয়েছি। আমার স্বামী ডাক্তারি করেন, এখনও 10 ঘন্টা 12 ঘন্টা খাটেন, আমরা পরিবারের সবাই পরিশ্রম করি, তাতে চলে। কিন্তু গত কদিনে ফেসবুকে এই ভুঁইফোর নেতারা এবং যারা কিছু 2011-র পরে মধু সংগ্রহ করতে উড়ে উড়ে এসেছে, তাদের যে কমেন্টগুলো আসছে ফেসবুকে, এটা সত্যি সহ্য হচ্ছে না। কেননা তারা জানেই না যে কার সম্বন্ধে বলছে, এবং তারা জানেই না যে বিগত কয়েক বছরে যে বৈভব, যে অস্বচ্ছতা, যে দুর্বৃত্তায়ন ঘটেছিল, তাতে আমার কোনো সহমত ছিল না, এবং সেটা নিয়ে আমার অনেক বাতানুবাদ হয়েছে বিভিন্ন স্তরে, এবং বিভিন্ন স্তরে যে ধরনের অনৈতিকতা ছিল সেগুলোর সঙ্গে আমার সংঘাত হয়েছে। দলের বাইরে তো বটেই, কেননা আমি তো রাজনীতি শুরু করেছি, আপনাকে বললাম যে ধরুন 84 সালে প্রথম কাজ, এবং বিগত 5-7 বছরের এই বৈভব, এতে আমি অভ্যস্ত নই। অত্যন্ত মধ্যবিত্ত জীবন যাপন করতে অভ্যস্ত, এবং আমি মনে করি যে যদি রাজনীতি করতে হয়, সমাজসেবা করতে হয়, মানুষের জন্য কাজ করতে হয়, তাহলে নিজেকে মানুষের সঙ্গে মিলিয়ে দিতে হবে, বিলিয়ে দিতে হবে। তাহলে মানুষের যে সমাজ ব্যবস্থার মধ্যে অবস্থান, সেই অবস্থানটাকেই আমরা বিশ্বাস করি, এটা পারিবারিকভাবে করি, এবং আমি মানসিকতার দিক দিয়েও সেই লোক। তাকে যদি ফেসবুকে ছোট ছোট কেউ এইভাবে আক্রমণ করে, এটা অনুচিত, অন্যায়। তারা 2011-য় ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস, তারা দলে এসেছে, আমি তাদের চিনি, কিন্তু নিশ্চয়ই আমি জেলা খুব বেশি নয়, বিভিন্ন জায়গা থেকেই কমেন্ট আসছে, আপনারা খুললেই বুঝতে পারবেন আমার ফেসবুক বা আমি এটা করতে পারি না, ফেসবুক আমি করতে পারি না, যারা করতে পারে তারা আমাকে দিচ্ছে, আমি দেখছি। সুতরাং আমি মনে করলাম যে এই অস্বচ্ছতার বিরুদ্ধে, এবং এই বৈভবের বিরুদ্ধে, এবং এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে, কোনো একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। এবং আজকে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে নৈতিক অধিকার আমার আছে যে
এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুলভ্রান্তি আছে দল পরিচালনায়, যার জন্য এই রেজাল্ট হয়েছে। তার জন্য আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। এই কথাটা আপনাদেরকে জানানোর জন্য আমি আপনাদের সঙ্গে আমি কথা বলিনি, কেননা কথা বলাটা খুব মুশকিল হয়ে পড়ে, ফোনে টোনে পাওয়া যায় না। উনি তো ব্যস্ত থাকেন, খুবই ব্যস্ত থাকেন, সেই জন্য ওনাকে কয়েক বছর থেকে আর ফোনে কথা বলা যায় না। কিন্তু উনি যদি হাল ধরেন এবং উনি যেভাবে দলটাকে পরিচালনা করেছেন, যখন আমি দলে এসেছিলাম উনি যেভাবে নিজের হাতে মানুষের কাজ করেছেন, মানুষকে সাথে নিয়ে গেছেন, আমার বিশ্বাস একমাত্র উনি পারবেন আবার এই পরিস্থিতিটাকে ভালো করতে। কিন্তু একটা হঠাৎ করে কোনো ভুঁইফোড় সংস্থা আসলো, তারা এসে ধমকালো। সবচেয়ে বড় কথা যে এইখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ধরুন 40-42 বছর, একটা মেয়ের বয়স 22 বছর, সে এসে এখানে ধমকে যাচ্ছে। নাম আপনারা বুঝে নিন। হ্যাঁ, তাই তারা তো সারাক্ষণ ধমকাচ্ছে কি করে পলিটিক্স করতে হবে, কি করে ভোট করতে হবে, কি করে। এবারে ভোটটা আপনি দেখুন, সারা বাংলা জুড়ে ভোটের ব্যবস্থাটা দেখুন। সর্বনাশ করার মনে যদি কেউ থাকে তাহলে ওই সংস্থা একেবারে সর্বনাশ করে দিয়েছে। দেখুন, আমি যে বললাম যে উনি খুব ব্যস্ত ছিলেন, ইলেকশন চলছিল, তার আগেও তারা এসে মিথ্যা কথা বলেছে, বিভিন্ন মানুষকে তারা ভুল পথে চালিত করেছে। সুতরাং ধরুন একজনকে বললো আপনি যান ওইখানে গিয়ে নাচ করুন, তাহলে আপনি টিকিট পাবেন, ওইখানে গিয়ে গান করুন। আমি কথা বলছি, আপনি বুঝে নিন বাকিটা। যেভাবে তারা পরিচালনা করেছে আমার দলকে সর্বনাশ করে দিয়েছে, এবং যেভাবে এখান থেকেও মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছে, পার্লামেন্টের ভিতরে বসে কাঁচা খিস্তি করছে, আমি সেই সব মানুষের, সেই মিসোজিনিস্টিক মানুষদের আধিপত্য মানতে পারছি না। সুতরাং আমি গেছে ওটা কালকে, ওনারা পেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে রিসিভ কপি আছে। সুব্রত বক্সিকে দিয়েছি। কারণ কি বলেছি? সবটাই আছে। আমি তো আইপ্যাককে নিয়োগ করিনি, নিয়োগকর্তারাই বলতে পারবেন। কিন্তু ওইটুকুটুকু বাচ্চা ছেলেমেয়েরা কিভাবে আমাদেরকে কর্মীদেরকে হেনস্থা করেছে, কর্মীদেরকে গালমন্দ করেছে, এবং ওনাদের চালিত পথ নিশ্চয়ই সঠিক ছিল না, যার জন্য এই বিপর্যয় বলে আমার মনে হয়। সে কথাটাও আমার এখানে লেখা আছে। না, আমি কারোর দিকে তীর দিচ্ছি না, আমি শুধু ওই সংস্থার দিকে দিচ্ছি যারা এখানে এসেছে। এই সামনে তো এসেছে, ওরা এসে ভুলভাল, ধরুন লুডো, আমি শুনেছি যে এখানে নাকি লুডো বিতরণ করেছে। লুডো বিতরণ করে ভোট হয়? মানুষের কাছে যেতে হবে, মানুষের দুঃখ দুর্দশা বুঝতে হবে, মানুষের কাজ করতে হবে। যেটা আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, 17 বছর আমি নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কারুর একার নই, সকলের জনপ্রতিনিধি। এবং অবারিত দ্বার আমার বাড়ি এখান থেকে 3 কিলোমিটার, এবং সেই 3 কিলোমিটারের যে আমার বাড়ির অফিস 24 ঘন্টা খোলা থাকে, বাইরে আবার একটা লেটার বক্সও লাগানো আছে। যার যা অভিযোগ, অভাব, দাবি সেই বাক্সে দেয় বা অফিসে এসে দেয়, এবং অফিসে 24 ঘন্টা লোক আমাকে দেয়। কারুর যদি কোনো রকমের অভিযোগ থাকতো আমি সঙ্গে সঙ্গে সেটা চেষ্টা করতাম সুরাহা করতে, পুলিশ দিয়ে হোক, কোনো অসুস্থ মানুষ থাকলে তাকে ভর্তি করে হোক, কোনো মানুষের হয়তো অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন, সেটা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়, বিভিন্ন অফিস থেকে পাওয়া যায় সরকারি, সেইখানে ডিরেক্ট করে। কারুর হয়তো পাড়ার রাস্তাটা খারাপ, সেইখানে কোনো পাড়ায় লাইট নেই, জল নেই, এমন কাজ করা হয়েছে জানেন ভারতবর্ষে। এই অফিসটার বাইরে যে চৌমাথা, মধ্যগ্রাম চৌমাথায়, ভারতবর্ষের একমাত্র ন্যাশনাল হাইওয়ের তলা দিয়ে চলার পথ, মানে যাতে মানুষ
বাচ্চারা যারা স্কুলে যায়, রোগীরা যারা হাসপাতালে আসে, তারা নিরাপদে রাস্তা পারাপার করতে পারে, কেননা এখান দিয়ে 12,000 গাড়ি চলে বর্ডার এরিয়া। সেই জন্য ওই যে পথটা, ওটা পারমিশন করতে গিয়ে আমায় 6-8 মাস দিল্লিতে শুধু প্রত্যেক দিন NHAI অফিসে যেতে হয়েছিল একটা অনুমতি গ্রহণ করতে। কেউ করেনি, কোনো সাংসদ করেনি, হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু করেছি। হাসপাতালটা যে ছিল মেডিকেল কলেজ, মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে কিন্তু আমরা মেডিকেল কলেজ এখানে করেছি। এখানে পরিশুদ্ধ পানীয় জল ছিল না আমার এলাকায়, আপনারা জানেন। সেই পানীয় জল কিন্তু ঘরে ঘরে এখন আছে। এখানে বিদ্যুৎ ছিল না সেইভাবে, সব জায়গায় আছে। ওরা ড্রেন ছিল না। এসব যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটাকে যদি কেউ নস্যাৎ করতে চায়, তাহলে সে ইতিহাসকে বিকৃত করছে এবং করতে চাইছে। যে কারণে সাংগঠনিক পদ থেকে আপনি পদত্যাগ করেছেন, তৃণমূল কংগ্রেস করে পদত্যাগ করেছে। আমি এটা কিরকম প্রশ্ন হলো? আমি তো এখানে এখানকার দায়ভার নিলাম। হ্যাঁ, আমাকে তো কেউ অভিযোগ করেননি, সুতরাং এটা আমি বলতে পারবো না। একটা নৈতিক দায়িত্ববোধ তো থাকে যে আমি যখন এখানে সভাপতি হিসেবে রয়েছি, তখন এখানে আমরা 5টা অ্যাসেম্বলি সেগমেন্টে হারলাম। এখন বাংলা জুড়ে হয়তো যে আমাদের অবিশ্বাস্য ফল যে 80টায় নেমে গেছে আমাদের সিট, আমি সেটা মানতে পারছি না। কিন্তু সেই জেলার দায়িত্ব যার যার আছে তিনি বুঝবেন। আমি এখানে যে 5টা, আমার এখানে 7টা MLA ছিল, বিধায়ক 7টা সেগমেন্টে, সেই 7টার মধ্যে 5 জন হেরে গেছে। হারার কথা নয় কিন্তু, কেননা যে পরিমাণ উন্নয়ন হয়েছে, যে পরিমাণ পরিশ্রম আমি 7টার সাংসদ হিসেবে করেছি, তাতে করে কিন্তু মানুষের সেই সাড়াটা আমি পাবো বলে আশা করেছিলাম। কারণ কি? আমি বললাম যে একটা দুর্বৃত্তায়ন ঘটেছে সর্বস্তরে, এবং সেই দুর্বৃত্তায়ন মধ্যবিত্ত মানুষ নেয় না, এবং যে অসৎ আচরণ ঘটেছে সেটাও মানুষ নেয় না। একটা অহমিকা হয়ে গিয়েছিল, সেই অহমিকাটাও মানুষ নেয় না। কর্মীদের মধ্যে ছিল, নেতাদের মধ্যে ছিল। আমি তো কারোর নাম করে বলতে চাইছি না, আমি বলছি যে ধরনের একটা ভাব এসে গেছিল যে দল ক্ষমতায় আছে মানে আমি যা খুশি করতে পারি, কিন্তু গণতন্ত্রে যা খুশি করতে পারেন না। সংবিধান আছে, সংবিধান মেনে চলতে হবে, মানুষ সেটাই বুঝিয়ে দিয়েছে। কি বলতে চাইছেন? এখন আপনারা দেখতে পাচ্ছেন না, আপনাদের চ্যানেলেই তো দেখাচ্ছে যে এবেলা ওবেলা যে বিভিন্ন যে পৌরসভাগুলোতে যেভাবে অনৈতিকভাবে দুর্নীতি নিয়োগ হয়েছে, সেগুলো তো অদ্ভুতভাবে গত 3-4 বছরে আমরা কিছু জানতে পেরেছি। ভেতরে কি হয়েছে তো কিছু জানতে পারিনি। ভেতরে এরা যে করেছে সেটা তো আমরা কিছু উপর থেকে বুঝতে পারিনি, অন্তত আমি বুঝতে পারিনি। আপনার সংসদীয় এলাকায় একাধিক পুরসভা রয়েছে, 4টি পুরসভা রয়েছে। সেই ব্যাপারেই যে বৈভব এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা কি রয়েছে? নিশ্চয়ই রয়েছে, বলে দেখুন না চিঠি। আছি তো, দলেই তো আছি। আমার তো মনে হয় যে এইটা আমার পক্ষ থেকে, আমার তরফ থেকে, ন্যায়বোধের পক্ষ থেকে এইটা বলাটা প্রয়োজন ছিল যে এখানকার এই 5টা হার অ্যাসেম্বলি সেগমেন্টে আমার নৈতিক দায়িত্ব আমি এড়াতে পারি না। হঠাৎ সেন্ট্রাল নিরাপত্তা দেওয়া নিয়ে একটা প্রশ্ন উঠছে। বলছি, দলের বৈভব এবং প্রাতিষ্ঠানিক বিরোধ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি এর মূলে কে আছে বলে আপনার মনে হয়? আমি কি করে জানবো? এটা তো দলের যারা ঊর্ধ্বতন রয়েছে, শৃঙ্খলা রয়েছে, তারা বুঝে দেখবেন। আমি তো শুধু আমার এই সংসদীয় সাংগঠনিক জেলার কথাটা বলতে পারি, বা এখান থেকে আমি সরে যেতে পারি যে আমি হয়তো পারিনি, অন্য কেউ এসে পারবেন। আপনি গত 18 মে থেকে সেন্ট্রাল ফোর্স নিরাপত্তা পাচ্ছেন, এর পরের স্টেপ কি বিজেপিতে যাওয়া? এই আবার কিরম প্রশ্ন? দেখুন, আমি যতদূর শুনেছি, আমার কাছে যখন এনারা এসেছেন প্রায় সপ্তাহখানেক হলো, গত রবিবার বা সোমবার, এবং তারা আমাকে বলেছেন আপনার একটা জীবনের ঝুঁকি রয়েছে এবং আমাদের কাছে রিপোর্ট আছে যে আপনার উপরে একটা প্রাণঘাতী হামলা হতে পারে। যারা এসেছিল দিল্লি থেকে, অফিসাররা এসেছিলেন 4 জন, এরা নয়, যারা দাঁড়িয়ে আছে তারা নয়, অফিসাররা এসেছিলেন। তো সেই জন্য সেই জন্য আমরা না এই ফোর্স থেকে দপ্তর না, ফোর্স পুলিশ, তারা বললেন যে আপনার উপরে একটা হামলার আমাদের কাছে রিপোর্ট আছে, সুতরাং আপনি রাজি হয়ে যান, আমরা আপনার নিরাপত্তার
ব্যবস্থা করব, সুনিশ্চিত করব। এবার কেউ যদি বলে যে আমার জীবনের ঝুঁকি আছে, তৃণমূলের সাংসদ আমাকে কেন ও আমার মুখ দিয়ে বলাবে, কিন্তু আমি তো বলবো না। বলছি আপনি তারপরে এখানে বলার পরে শুনে নিন, আমাকে তারা বলার পরে যে এটা ওনারা বললেন করতে, সেটা তো আমাকে করতে হলো। আর আমার যারা আগে থেকে ছিলেন, যেমন এখনো আছেন, দেখছেন আমার সঙ্গে আছেন, যারা আগে থেকে ছিল এখানকার, তাদের মধ্যে উইথড্র হয়ে গেছিল, মানে সরিয়ে নেওয়া হয়েছে তাদেরকে। এখানে যারা ছিল, হ্যাঁ, কেন? এখান থেকে আমার এখানে 4-5 জন ছিলেন, 3 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্য সরকার আপনাকে না জানিয়ে হ্যাঁ, এবারে সেটা আমি জানি না যে কেন, হয়তো কোনো কারণ আছে, কিন্তু সরিয়ে নেওয়ার পরে আমি যে বাকি ছিল, আমি তাকে জিজ্ঞেস করলাম একজনকে, এখন তাকেও সরিয়ে নিয়েছে। আমি বললাম যে এই যে এরা এই যে বলছে, তা তোমরা তো কোনোদিন আমায় বলোনি। তো বলছে না, আপনি ভীষণ রাগী মানুষ, আপনাকে ভয় পাই, কিন্তু আমাদের কাছে রিপোর্ট আছে আপনার উপর হামলা হবে। রাজ্যের নিরাপত্তাও বলছেন? হ্যাঁ, কি আমি বললাম কেন, কি জন্য? শুনুন, আমার বাড়িতে দিন 10 আগে, ধরে নিন 7-8 তারিখে, আমার তারিখটা এক্সাক্ট মনে নেই, 7-8 তারিখে আপনারা সবাই আমার বাড়িতে গেছেন, আপনাদের ছবি এখনো আমার কাছে রয়েছে, যেটাতে ফুটবল খেলছেন আপনারা সকলে আমার ওই ক্লাবে। বলছে এই ক্লাবটাও আমরা নিয়ে নেবো, মাঠটাও আমরা নিয়ে নেবো। কিছু লোক, 100-150 লোক, আমার গেটটাও তো ওখানে, আমার বাড়ির গেটটাও তো ক্লাবের মধ্যে, মানে ওই মাঠের মধ্যে। তখন আমাকে যখন এই কথাটা আমাকে বলল, তখন আমি জানতে চাইলাম যে এরা কারা। তখন শোনা গেল যে ওপরের যে 2-3 জন রয়েছে, মানে সামনে, তারা যদিও সদ্য নির্বাচিত দলের, কিন্তু বাকি যারা আছে তারা সব আমাদের দলের। তাহলে এই যে একটা মিক্সড একটা ক্রাউড, 100 জনের যদি এসে বলে যে আমার ক্লাবটাকে জবরদখল করবে, আমার মাঠটাকে জবরদখল করবে, মাঠটা জবরদখল মানে আমার বাড়ির অফিসের গেটটাও সে তার মধ্যে পড়ছে, আমার বাড়ির গেট অব্দি চলে এসছে, তখন স্বাভাবিকভাবে আমার এসপিকে ফোন করতে হলো। আমি এসপিকে ফোন করেছিলাম এবং উনি বলেছেন হ্যাঁ আপনার একটা রিস্ক আছে। তারপরে উনি পুলিশ পাঠিয়ে ওইটা খালি করেছিলেন, ওই মাঠটা খালি করেছিলেন। আমার মনে নেই। না, তারপরে তো উনিও বললেন যে আছে, আপনার নিরাপত্তার অভাব আছে, আপনার একটা রিস্ক অ্যাসেসমেন্ট হয়েছে এবং আপনার রিস্ক আছে, সুতরাং আপনি সাবধানে থাকুন। এই কথাটা উনিও বললেন। এবং ওই যে লোকগুলো এসেছিল, এটা প্রথমবার নয়, কিন্তু এইখানে কিন্তু এর আগেও এসছে আমার ওইখানে। সেটা কতদিন আগে? সেটা বছর 2-3 আগে একবার এসেছিল। আমি কি জানি, লরি করে এসে বাড়ির গেট ঝাঁটাঝাঁকি করেছে, আবার পুলিশ গিয়ে তাদেরকে আটকেছে। তারা কি অন্য 2-3 সম্প্রদায়? বছর আগে। তারা কি অন্য সম্প্রদায়? তারা এসেছিলেন। কেন হুমকি, কেন আপনার রাগটা? আমি জানি না, সোজা কথা সোজা বলতে নেই। এই যে এত সোজা কথা বলছি, এটা তো ঠিক নয়। একটু ব্যাকা কথা বললে ভালো, একটু তাদের সঙ্গে ভাব ভালোবাসা করলে ভালো, সেগুলো তো ঠিক নয়। এইটাই মনে হয় এরকম একটা কিছু হবে, আমি জানি না। এই নির্বাচনের আগে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ছিলেন, বারাসাত, দেগঙ্গা, এই প্রার্থীদের মধ্যে আপনার কারোর সঙ্গে কোনো বিষয় নিয়ে গোলযোগ বা কোনো রিপোর্টিং যা আপনাকে আঘাত করেছে, এরকম কিছু আছে? না, সেরকম কিছু নয়, কেননা আমাদের বেশিরভাগই তো দাঁড়িয়ে ছিল যারা, তারা পুরনো, মানে অনেকজনই দেখবেন বিধায়ক ছিল, সুতরাং তাদের সঙ্গে তো আমি কাজ করছি আর 2011 থেকে, সুতরাং তাদের সঙ্গে কি মতানৈক্য আপনাকে থাকবে? আঘাত করার মতন ঘটনা এরকম কিছু মুখ্যমন্ত্রী যখন মঞ্চে আসলেন? তুমি টিভি নাইন না, তুমি তো উল্টোপাল্টা যা ইচ্ছে তাই বলে দিয়েছো। দিদি, একটা প্রশ্ন, আজকে দেখা যাচ্ছে ফলতা পুনর্নির্বাচনে লক্ষাধিক ভোটে তৃণমূলের হার এবং অনেক পিছনে তৃণমূল প্রার্থী, তাহলে কি বলবেন যে ডায়মন্ড হারবার মডেল ভেঙে চুরমার হয়ে গেল? আমি ওইসব কিছু বলবো না, আমার অত জ্ঞান নেই, আমার অত বুদ্ধি নেই। আমি বলতে পারি গণতন্ত্রে মানুষ কখন কি করবেন সেটা সম্পূর্ণভাবে মানুষের উপরে নির্ভর করে, এবং যেহেতু সবে একটা নির্বাচনের ফল বেরিয়েছে, সেখানে একটুখানি এফেক্ট হয়েই যায়। কিন্তু যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষের বেশি ভোটে লোকসভায় জিতেছিলেন, সেখানে একটা বিধানসভাতেই 1 লক্ষেরও বেশি হার, কি বলবেন? নির্বাচন কমিশন বুঝবে, নির্বাচনের কমিশনের এখতিয়ারে ভোট হয়, তারা বুঝবে, এটা আমার দেখার কথা। আরেকটা জিনিস তিনি বলছিলেন যে পুরো নিয়োগ দুর্নীতি, সেখানে দেখা যাচ্ছে মধ্যমগ্রাম পুরসভার যিনি প্রাক্তন পুরপ্রধান, তার নাম রয়েছে পুরো নিয়োগ দুর্নীতিতে। এটা নিয়ে কি করবেন? অনেকগুলো জায়গায় তো রয়েছে, অনেকগুলো পুরসভার বিরুদ্ধেই রয়েছে, কিন্তু সেটা যে আমরা 2-1 বছর আগেই তোমাদের চ্যানেলে দেখার আগে অবধি কিছু জানি না, কিছু বুঝতে পারিনি বা কেউ জানায়নি, সেটা দুর্ভাগ্যজনক। কিন্তু সাংসদ হিসাবে আপনার সংসদীয় এলাকার পুরসভায় কি নিয়োগ হচ্ছে, কারা নিয়োগ, তাদেরকে নিয়োগ করা হচ্ছে না, পুরসভা সরকারি,
পুরসভা কিন্তু সরকারি এবং তার একটা আলাদা মিনিস্টার ডিপার্টমেন্ট রয়েছে, তার সঙ্গে সাংসদের কোনো যোগাযোগ নেই, বা কোনো ক্যান্ডিডেট কে হবে, বিধায়ক কে হবে, কাউন্সিলর কে হবে, চেয়ারম্যান কে হবে, সেখানে কিন্তু সাংসদের কোনো ভূমিকা নেই। সাংসদের ভূমিকা শুধু এলাকার উন্নয়ন এবং আইন শৃঙ্খলা ঠিকঠাক হচ্ছে কিনা পর্যবেক্ষণ করে প্রশাসনকে জানানো। নতুন এছাড়া মুখ্যমন্ত্রীর পদক্ষেপগুলো নিয়ে কি বলবেন? আমি আশা করব যে গণতন্ত্র মেনে যেভাবে কাজ করা উচিত এবং কাজ হচ্ছে সেটা মানুষের ভালোর জন্য হবে। হ্যাঁ, এতদিন ধরে যেগুলো হলো এই- ইলেকশন হবে বলছেন সুরেশ কোথায়? নদীগ্রামে। আচ্ছা, হ্যাঁ, তো এই বিষয়ে বাই ইলেকশন তো কালের নিয়মে হবে, কেন উনি তো সিটটা ছেড়ে দিয়েছেন। এবার যখন ডেট ঘোষণা হবে তখন প্রার্থী থাকবে, বাই ইলেকশন নিশ্চয়ই হবে। কুণাল ঘোষ বলছেন যে টিএমসিপির খুব অচলাবস্থা এবং সেখানের যে সভাপতি পদ তা ওয়েলেক্সে তোলা উচিত বা তুলতে হবে। না দেখুন, দলটা আমি করছি 98-তে দল তৈরি হওয়ার দিন থেকে, কিন্তু আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি 84 সাল থেকে। সুতরাং আমি দলের এই ওয়েলেক্স এসব বলতে পারবো না। আমি দলটাকে ভালোবাসি, আমি দলটার সঙ্গে অনেক কাজ করেছি বহুদিন, এবং আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার নিজের হাতে রাশ টেনে ধরেন তাহলে পরে নিশ্চিতভাবে উনি যেটা ফল চাইছেন সে ফল তিনি পাবেন। দিদি, কয়েকদিন আগে দেখা গেল যে আপনাকে অন্ধকারে রেখে আপনার লোকসভার পদ থেকে আপনাকে সরিয়ে দেওয়া হলো, এটা কতটা আপনার কাছে দুঃখের বা কতটা যন্ত্রণা? ওনারা মনে করেছেন যে আমায় সরালে আরও কাজ ভালো হবে, ওনারা মনে করেছেন সংসদীয় কাজ হয়তো আমি পারছি না, এটা তো তাদের ব্যাপার। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনি আক্ষেপ করে পোস্ট করেছেন। না, ওটা কিন্তু কোনো অভিযোগ না, কিছু না, আমি যা ফ্যাক্ট তাই বলেছি। ফ্যাক্ট তো বলতেই হবে, কারণ ইতিহাস তো বিকৃত করা যায় না, ওটা তো ইতিহাস। এতদিনের সম্পর্ক, তার জন্য এই পুরস্কার পেলেন, এই যে বিষয়টা আপনার যে এটা তো ইতিহাস, ইতিহাসটা তো এটাই যে ওনার 84 প্রথম যে নির্বাচন, সেই নির্বাচনে তখনকার দিনে কিন্তু এরকম ফ্লেক্সের পোস্টার ছিল না, হাতে দেয়াল লিখতে হতো। এবং উনি হয়তো তখন আমার মতন দূরবর্তী একজন কর্মীকে দেখেছেন কিনা জানি না, কিন্তু আমি কাজ করেছিলাম। আমার জেঠিমা ছিলেন মহিলা কংগ্রেসের সভানেত্রী, প্রদেশ কংগ্রেস সভানেত্রী গীতিকা মৈত্র, যার হাত ধরে আমিও এসেছি। এরকম বললাম, অরুণ মৈত্র প্রদেশের সভাপতি ছিলেন, মন্ত্রী ছিলেন, তাদের হাত ধরেই সঙ্গে এসেছি। এতদিনের সম্পর্ক শেষের এই পরিণতিটা আপনার কি কেমন? পরিণতি? কোনো পরিণতি না, ঠিকই তো আছে। এরকমই তো হয়, কোনো কিছু কি স্ট্যাটিক থাকে? ওঠে, নামে, পরে আবার ওঠে। বিধানসভা নির্বাচনে বারাসাতের প্রচারের নেতৃত্ব আপনার নামই উল্লেখ করেন। ভুলে গেছেন, ব্যস্ত ছিলেন তো। কিন্তু দীর্ঘদিন বিভিন্ন এই আন্দোলন বিষয়গুলো নানা কিভাবে আড্ডা করার দেখছেন, এই যে সাক্ষী ভুলে আপনি। যাওয়া এবং আপনার বিরুদ্ধে একটা অসম্ভব ব্যস্ততায় অনেক কিছু হয়, সেটা কোনো আমি দেখছি না। দিদি একটা বিষয় যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্দরে একটা প্রচার ছিল, আপনি নাকি ছেলের টিকিটের জন্য ওটা তো তোমার বানানো। না, এই প্রচারটা কি তুমি তো সত্যি বলেছিলে ঘটনা যে- নাকি আপনার বলেছিলে বিরুদ্ধে টিকিট একটা আনতে অভিযোগ পারে না, করা? এসব বলেছে। দিদি, এই ছেলের টিকিটের প্রসঙ্গটা কি আদৌ সত্যি? ক্লিয়ার করে দিন। আরে আমার মতন একটা বৃদ্ধা মানুষ যে আজকে 40 বছর রাজনীতি করছে, তাকে এইসব প্রশ্ন করার কোনো মানে হয়? দলের প্রার্থী আমার প্রার্থী, আইপ্যাক ইস্যু থেকে দিদি দলের সঙ্গে অনেক আগে আপনার দূরত্ব তৈরি হয়েছিল। সেটা একটা হয়েছে। কেননা ওরা এমন ভুলভাল নির্দেশ দিত, এমন অথরিটেরিয়ান, বুঝেছেন? মানে অথরিটেরিয়ান মানে হচ্ছে ধরুন অটোক্রেটিক একটা অ্যাটিটিউড নিত, যেন ওইখান থেকে কথা বলছি আর আমাদের সবাইকে শুনতে হবে। তা তো নয়। 4টে লোকসভা নির্বাচন করেছি, তার আগে আমি 5টা ইলেকশন হেরেছি, 5বার। কোন সালে হেরেছি? 96-তে হেরেছি যাদবপুরে। কোন সালে হেরেছি? 98-তে দল তৈরি হওয়ার পরে। কোন সালে হেরেছি? 99-তে হেরেছি হাওড়ায় মেয়রের বিরুদ্ধে। 2001-এ হেরেছি বালিগঞ্জে, তখন দাঁড়িয়েছিলেন চিফ হুইপ যিনি বামফ্রন্ট, তার বিরুদ্ধে। এইসব যুদ্ধ করতে করতে, যুদ্ধ করতে করতে, লড়াই সংগ্রাম করতে করতে জীবনের সব কিছু শেষ করে দিয়েছি শুধু গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে এই রাজ্যে। সেখানে আমার সম্বন্ধে যদি কেউ কিছু বলে বা আমাকে যদি শেখাতে আসে, সেটা ভ্রান্তি নয় তার। শাহজাহান জাহাঙ্গীরা কতটা বিপজ্জনক দলের জন্য? শাহজাহান জাহাঙ্গীরা দলের জন্য কতটা বিপজ্জনক? যারা তাদেরকে দলে এনেছে তারা বুঝবে, তারা বলবে। আমি তো আনিনি, আমি তাদের চিনিও না, জীবনে কোনোদিন দেখিও নি চোখে। আমি কোনোদিনও তাদের চোখে দেখিনি, নামটাও প্রথম টিভি পর্দাতেই শুনেছি এক একজনের। দলের আপনারা এইখানে যেতে দেখছেন, এই যে এলাকাটা 7টা, এখানে যে রাস্তা দিয়ে আমার বাড়ি যান, দাদু রোড, আমার বাবার তৈরি। আমার বাবা যখন মারা গেলেন তখন দাহ করার খরচাটা আমার স্বামী, তিনি ডাক্তারি করেন, তিনি দিয়েছেন আর বাবার এক বন্ধু দিয়েছিল। এই জীবনটা আমি দেখে এসেছি, এই মধ্যবিত্ত জীবনটা। যেমন জ্যাঠার বললাম, মামার বললাম, বাবার বললাম, আমরা মধ্যবিত্ত মানুষ, বাংলার মধ্যবিত্ত মানুষ, ভারতবর্ষের খেটে খাওয়া মানুষের সঙ্গে আছি।
কিন্তু আমরা এই বৈভবের কথা কেন বারে বারে বলছি, আমরা এটা বুঝি না। এটা যদি আমাদের কোনো প্রশাসনিক স্তরে রাজনৈতিক পরিসরে ঢুকে পড়ে ক্ষতিকর হয়। আপনি বলছেন আইপ্যাক একটা অন্যতম হারের কারণ, আবার কেউ কেউ বলছে অভিষেক ব্যানার্জিকে দায়ী করছে। না না, আমি তো কোনো ব্যক্তিকে দায়ী করতে পারি না। ওরা যেভাবে ঘুরে ঘুরে মানুষকে বিভ্রান্ত করেছে, মানুষকে ভুল পথে চালিত করেছে এবং নির্বাচনী প্রক্রিয়াটাকে পুরো ঘেঁটে দিয়েছে, আমি তাদেরকেই চোখের সামনে দেখেছি, তাই তাদেরকে বলছি। এদের বিরুদ্ধে টাকা তোলারও অভিযোগ উঠেছে। আমার কাছে কেউ করে, আমার কাছে কেউ অভিযোগ করেনি। টিএমসি অফিস খালি করার নির্দেশ দিয়েছেন বাড়ির মালিক, তো এই বিষয়ে নিয়ে আপনি কি বলবেন? ওনার একটা নিশ্চয়ই কোনো অ্যাগ্রিমেন্ট বা কিছু একটা ছিল, ওটা তো বোধহয় ভাড়া বাড়ি, কারণ আমাদের অরিজিনাল বাড়িটা তো তপসিয়া রোড ওই দিকটাতে, তো ওনার হয়তো এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে, আমি তো বলতে পারবো না এটা না, আমি বলতে পারবো না, কি করে বলবো? ওই মডেলটা তো আমি বলিনি বারাসাত মডেল, আমি তো বারাসাত মডেল বলিনি। সুতরাং আমি জানি মানুষ ভোট দেয়, লাইন দিয়ে দাঁড়ায়, মানুষের কাছে হাত জোর করে যেতে হয়, মানুষের কাজ করতে হয়, সারা বছর মানুষের পাশে থাকতে হয়, মানুষের সঙ্গে নিজেকে একেবারে মিলিয়ে দিতে হয়, তখন মানুষ আপনাকে আপন করে নেয়। পদত্যাগপত্র জমা দেওয়ার পর দলে আপনার ভূমিকা কি হবে? সাধারণ কর্মী হিসেবে কাজ করব, দলে আছি, সভাপতি হলে কাজ করতে পারবো, নাহলে এমন তো নয়, আমি সাধারণ কর্মী। কিন্তু বিপদের দিনে এই যে পদত্যাগ করছেন, এই এখন না সংগঠিত করবেন এই বিষয়ে। বিপদের দিন নয়, এটা আমি মনে করছি যে আমার পরিচালনায় কিছু নিশ্চয়ই গলতি থেকে গেছিল। এটা একটা নৈতিক দায়িত্ব থাকে, এটা আপনি রাজনৈতিক দায়িত্বটাকে এড়াতে পারেন না। আপনার আগামী দিনে অন্য দলে যোগ দেওয়ার সম্ভাবনা কতটা? আমি এখনো ভাবিনি। রাজনৈতিক পিছনে অভিষেক কতটা দেয়? না, কেন আপনি পার্সোনালি কাউকে অ্যাটাক করছেন? আমি তো করবো না। আপনি কেন পার্সোনালি কেউ কাউকে অ্যাটাক করবেন না? মডেল নিয়ে এতদিন শুনেছি, এখন সমান্তরাল একটা সরকার চলেছে, সে বাস্তবায়িত ব্যবস্থা আপনি শুনেছেন, আমি বলতে পারবো না। দিদি, রাজনৈতিক অঙ্গনে একটা চর্চা দেওয়া হয়েছে, যেটা এতদিন দুদিন করে দেওয়া হতো এবং রেড রোডে এবার থেকে নামাজ পড়া যাবে না, তো এই বিষয়ে নিয়ে আপনি এর আগেও তো 1950 সাল থেকে ওখানে শহীদ মিনারে পড়া হতো। তারপরে বোধহয় আমার মনে হয় বামফ্রন্ট আমলে, জ্যোতিবাবুর আমলে এই রেড রোডে এসেছিল। এখন তারা মনে করছেন আরও লোকজন আসবে, হয়তো ভিড় বেশি হবে, সেই জন্য পারমিশন নিয়েছেন, পুলিশের পারমিশন নিয়েছেন, মিলিটারি পারমিশন নিয়েছেন, সেখানে মানুষও বেশি ধরবে, সেই জন্য হয়তো ওরা ওইদিকে যাচ্ছেন সংগঠন। দিদি, রাজনৈতিক মহলে একটা চর্চা যে আপনি বিজেপি দলে যোগ দেওয়ার একটা সম্ভাবনা এবং সেখানে কোনো মিনিস্ট্রির দায়িত্ব পেতে পারেন, কতটা সত্যি? দেখুন, নির্বাচন চলাকালীন চায়ের দোকানে নির্বাচন নিয়ে, প্রার্থী নিয়ে, ভোট নিয়ে আলোচনা হয়। তার আগে কতটা কাজ হয়নি, কোন রাস্তা ভাঙা, তাই নিয়ে আলোচনা হয়। এখন নির্বাচনও শেষ হয়ে গেছে, সরকারও গঠন করা হয়ে গেছে, তাই আলোচ্য বিষয় তো কিছু লাগবে, সেই জন্য আলোচনা হচ্ছে। রাজ্যে ক্ষমতায় বিজেপি সরকার এসেছে, এই কদিনে সরকার পরিচালনা জিজ্ঞেস করলে একবার, বলে দিয়েছি, একবার জিজ্ঞেস করেছে, বলে দিয়েছি। কোশ্চেন পেপারে কোশ্চেন রিপিট হয়, এই কোল্ড ড্রিঙ্কস দাও না, এই কোল্ড ড্রিঙ্কস দে, স্বপ্ন দেখো না। এই বিষয়টা একবার